2 মাস হলো বিয়ে করেছি। বিয়ের প্রথম কয়েকদিন নীলা, বউয়ের নাম, আমাকে তার সাথে একই বিছানায় ঘুমানোর পারমিশন দিত না। তবে গত কয়েক সপ্তাহ ধরে একসাথে একই বিছানায় ঘুমানোর পারমিশন দিলেও তাকে স্পর্শ করার পারমিশন দেয়নি। বিয়েটা যদিও পারিবারিকভাবেই হয়েছিল, কিন্তু আমাদের বাসর রাতটা আর 10টা বাসর রাতের মতো ছিল না। বাসর রাতেই নীলা বলে দিয়েছিল যতদিন না সে রাকিবের, তার এক্স বয়ফ্রেন্ড, কাছে ক্ষমা চাইতে পারবে ততদিন সে আমাকে মেনে নিবে না। রাকিব বড়লোক ঘরের ছেলে, ডিএসএলআর, মোটর সাইকেল, আইফোন সবই ছিল। প্রতি সপ্তাহে 2-3 বার করে নীলাকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতো, কিন্তু বিয়ের কথা বললেই এড়িয়ে যেত। তারপর পরিবারের চাপে নীলা রাকিবকে না বলেই আমাকে বিয়ে করে। আর তাই নীলা ভাবে ও রাকিবের সাথে অন্যায় করেছে, ঘোর অন্যায়, যে অন্যায়ের কোন ক্ষমা হয় না, কখনোই না। এ কারণে নীলা সবসময় অনুশোচনায় ভোগে। আর তাই সে রাকিবের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা চাইবে। যেদিন আমার অফিস বন্ধ থাকতো সেদিনের আগের রাতে আমরা দুইজনে না ঘুমিয়ে গল্প করতাম, আর প্রতিদিনের গল্পের বিষয়ে থাকতো এক রাকিবই। একটা মানুষ যে তার এক্স বয়ফ্রেন্ডের কত প্রশংসা করতে পারে তা নীলাকে না দেখলে হয়তো কখনো জানতে পারতাম না। আমি নীলার মনের ভালোবাসা অর্জন করতে চাচ্ছিলাম, কেননা একটা মেয়ের মনের ভালোবাসা অর্জন করতে না পারলে তার প্রতি কোন অধিকার খাটানো যায় না। আর তাই একসাথে না ঘুমানো কিংবা নীলার শরীরের স্পর্শ করতে না দেওয়ার বিষয়ে আমি কখনো নীলাকে কিছুই বলতাম না। আমার মনে বিশ্বাস ছিল একদিন রাকিবকে ভুলে আমাকে ভালোবাসবে। সেদিন নীলাকে নিয়ে বসুন্ধরায় শপিং করার জন্য গিয়েছিলাম। নীলার পছন্দ মতো সবকিছু কিনে দেওয়ার পরও দেখি ও অখুশি। অসুখী থাকার কারণ জিজ্ঞেস করতেই ও বলল ওকে নাকি রাকিব প্রতি মাসে অন্তত 2 বার করে বসুন্ধরায় শপিং এর জন্য নিয়ে আসতো। আর নতুন কোন মুভি বের হলে আরো বেশিবার রাকিবের সাথে আসা হতো। শপিং শেষে বাসায় ফেরার পথে নীলা নাকি রাকিবকে দেখেছিল। রাকিবের সাথে কথা বলতে না পারার কারণে সে বাসায় ফিরে অনেক কান্না করছে, এ যেন মরা কান্না। নীলার কান্না সহ্য করতে না পেরে বাংলা সিনেমার দয়ালু নায়কদের মতো আমিও তাকে ওয়াদা করেছি যেমনই হোক রাকিবকে তার সামনে এনে দাঁড় করাবো। সেদিনের মতো আমার আশ্বাস পেয়ে ওর কান্না থেমেছিল। তাছাড়া ওই ওয়াদার কারণে এখন আমার প্রতি ওর ভালোবাসাটা একটু বেড়েছে। এখন রাকিবের কাছে ও ক্ষমা চাইতে পারলেই মনে হয় আমার প্রতি ওর ভালোবাসাটা আরো অনেক গুণ বাড়বে। আমি রাতে না ঘুমিয়ে যখন মাথার ভেতর এসব আওড়াচ্ছি, তখন আমার পাশে নীলা ঘুমাচ্ছে। ঘর সম্পূর্ণ অন্ধকার, বাইরে থেকে পূর্ণিমার চাঁদের মৃদু আলো রুমে প্রবেশ করছে। এমন সময় লক্ষ্য করলাম বারান্দা দিয়ে একটা মানুষ আমাদের রুমে প্রবেশ করার চেষ্টা করছে। মনে তো হচ্ছে চুরি হবে, এত রাতে চোর ছাড়া কেউই এভাবে রুমে ঢুকতে চাইবে না। আর আমি কখনো চোরের চুরি করা দেখিনি, তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজ ঘুমের ভান করে দেখব যে চোর কিভাবে চুরি করে। তারপর চুরির করার শেষ মুহূর্তে গিয়ে হাতে নাতে ধরে ফেলবো। ঘুমের ভান করে চোরের চুরি করা দেখছি, আর চোর তার মোবাইলের লাইট জ্বালিয়ে আরামে চুরি করে যাচ্ছে। নীলা এসব কিছু টের পাচ্ছে না, টের পাওয়ারও কথা না। আমি ঘুমিয়ে গেলে আমিও টের পেতাম না। তাছাড়া এরকম শিক্ষিত এবং চালাক চোরদের ধরাও মুশকিল। চোরটি চুরি করা শেষে বেরিয়ে যাবে এমন সময় আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে চোরের ঘাড়ে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা ঘুষি মার। কি চোর সাথে সাথে শুয়ে পড়ে। ছোটকালে কোন এক ক্লাসে বিড়াল নামক একটা গল্প পড়েছিলাম, আর সেখানে চোরের চুরির কারণ হিসেবে বড়লোকদেরই বেশি দোষ দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে তা মনে হতো না। তাই আমি কৌতূহলী হয়ে আছি এই চোরের চুরির কারণ জানার জন্য। কিছুক্ষণ পর চোরটা ঘাড়ের ব্যথায় কাতরাতে কাতরাতে উঠে বসলো। ভাই ভাই, আমারে পুলিশে দিয়েন না, আমার একটা সংসার আছে, বউ বাচ্চা আছে, আর কয়েকটা গার্লফ্রেন্ডও আছে। আমি জেলে গেলে ওগুলা না খাইয়া মরবে। সংসার আছে আবার গার্লফ্রেন্ডও আছে। চোর বেটাট এই কথাটা মাথার উপর দিয়ে গেল। তাই চোরকে প্রশ্ন করলাম, তোর সংসার আছে আবার গার্লফ্রেন্ড আছে মানে কি? আসলে ভাই, আমার সংসারটা গ্রামে থাকে, একটা বউ আছে আর 2 বাচ্চা, সেখানে মাসে মাসে টাকা পাঠাইতে হয়। আর এখানে কয়েকটা গার্লফ্রেন্ড বানাইছি, ওদের পেছনেও অনেক টাকা খরচ করতে হয়। তুই এমনি চুরি ছাড়া আর কি কাজ করিস? একটা ছোট খাটো জব করি, ওইটার টাকা বাড়িতে পাঠাই, আর এসব চুরির টাকা দিয়ে গার্লফ্রেন্ড গুলা পুষি। ও আচ্ছা, এখান থেকে কিছু চুরি করার দরকার নাই, আমি তোরে 2000 টাকা দিতাছি, ওইটা নিয়ে যা, আর কোনোদিন এই এলাকায় আসবি না, দেখলে কিন্তু হাত পা ভেঙে গুঁড়ো করে দিব। তারপর চোরটারে 2000 টাকা দিয়ে বিদায় করি। আসলে আমার মানুষের কষ্ট সহ্য হয় না, তার উপর চোরটা কতগুলা মহৎ কাজ করতেছে একসাথে। বর্তমান যুগে একটা গার্লফ্রেন্ড পুষলেই বাপের পকেট থেকে টাকা চুরি করতে হয়, আর উনি তো কয়েকটা গার্লফ্রেন্ড পুষের সাথে একটা সংসারও চালায়। ওনার চুরি করা যৌক্তিক। চোরটার জন্য খুব মায়া হলো।
এত কিছু হয়ে গেল অথচ নীলার কোন খবরও নেই। ও মরা ঘুম দিয়েছে। অনেক রাত হয়েছে, নিজেকেও খুব ক্লান্ত লাগছে, তাই নীলার পাশে গিয়ে শুয়ে পড়লাম। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। চোখে খুলে দেখি নীলা আমার জন্য চা নিয়ে এসেছে। বিয়ের এতদিন হয়েছে অথচ ও কোনোদিন আমার আগে ঘুম থেকে ওঠেনি, কিন্তু আজও আমার জন্য সকাল সকাল চা নিয়ে এসেছে। বাহ, মনে হলো স্বপ্ন দেখছি। কিন্তু না, নীলা আমার হাত ধরে টানাটানি করে আমার ধারণার ভুল প্রমাণ করলো। হঠাৎ করে মেঘ না চাইতে বৃষ্টি কেন, কিছুই বুঝে উঠতে পারছি না। এমন সময় নীলা কানের কাছে এসে বলল, আস্তে আস্তে বলতে লাগলো, গতরাতের রুই চোটাই রাকিব ছিল। রাকিবের কণ্ঠ শুনেই আমার ঘুম ভেঙে গিয়েছিল। ভেবেছিলাম ঘুম থেকে উঠে গিয়ে ওরে সরি বলবো, কিন্তু ওর সংসারের কথা শুনেই সব ইচ্ছা মাটি হয়ে গেছে। বুঝতে পারিনি এতদিন আমাকে ঠকেছিল। এতটুকু বলেই ও আমার বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয়। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি বলবো, কিন্তু নিজের মনের ভেতরে অন্যরকমের ভালো লাগা কাজ করছে। বিয়ের 2 মাস পর প্রথম বউয়ের স্পর্শ পেলাম, তাও যেমন তেমন স্পর্শ নয়, গভীর ভালোবাসার স্পর্শ। এই কারণে উই চোরটা সরি চোর না, নীলার এক্স বয়ফ্রেন্ড রাকিব একটি বড় ধরনের ধন্যবাদ প্রাপ্য। এরপর কোনোদিন উই চোরের সাথে দেখা হলে বুকে জড়িয়ে ধরবো। আপাতত নীলার সাথে সুখে শান্তিতে সংসার করি।